আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে খুব সহজে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি। আজকে বিশেষ করে হু এবং হোয়াট দ্বারা কিভাবে খুব সহজে প্রশ্ন তৈরি করা যায় সেটা দেখব, এবং পর্যায়ক্রমে আরো যে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, ওয়াই, হোয়েন, হোয়ার, তখন আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ। তো তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ কে, কারা, কি দ্বারা প্রশ্নের প্রয়োজন হলে হু পাবলিক হোয়াট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আবার হোয়াটের নিচে তীর চিহ্ন দেওয়া আছে বস্তু বা ইতর প্রাণী হলে। আচ্ছা, এটা হয়তো তোমরা এখনো ক্লিয়ার হতে পারোনি, চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। আমি এগুলো মূলত কিওয়ার্ড লিখেছি, এবং এই কিওয়ার্ডগুলো দ্বারা যদি প্রশ্ন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা হু অথবা হোয়াট বসাবো, অর্থাৎ যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে সেই ওয়ার্ডের পরিবর্তে হু অথবা হোয়াট বসাবো, প্লাস সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত থাকবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর যখন এই যে রাসেল, যেমন এক্সাম্পল এখানে লিখেছি, যখন এই রাসেলের পরিবর্তে কোনো বস্তু অথবা ইতর প্রাণী থাকবে এবং সেটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব। চলো এক্সাম্পল দিয়ে আরো একটু ক্লিয়ার করি। নাম্বার এ, রাসেল ইজ মাই ফ্রেন্ড। রাসেল হয় আমার বন্ধু। আচ্ছা, আমরা জানি যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে ডাব্লিউএইচ কোশ্চেনে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেই ওয়ার্ডটা আমরা নিতে পারি না। এমন করে প্রশ্ন করতে হয় সেই ওয়ার্ডটা যেন উত্তরে আসে। তাহলে বাংলাতে আগে চিন্তা করো, রাসেল ইজ মাই ফ্রেন্ড, রাসেল হয় আমার বন্ধু। বাংলাতে প্রশ্নটা কিভাবে করা যায়? কে হয় আমার বন্ধু? উত্তর রাসেল, রাইট? ওকে, চলো এবার ইংলিশে দেখি। কে হয় আমার বন্ধু, এটা আমরা ইংলিশে কিভাবে করতে পারি? কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? হু। কে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? হু। হু ইজ মাই অর হু ইজ ইয়োর ফ্রেন্ড। এখানে মাইও দিতে পারো, ইয়োরও দিতে পারো, তবে ইয়োর দেওয়াটা বেটার, কারণ নিজে প্রশ্ন করা আসলে উচিত নয়। আচ্ছা, এখানে হু কেন দিয়েছি একটু বলার ট্রাই করো তোমরা সবাই। হু কেন দিয়েছি? হু দিয়েছি এই কারণে, আমার এই বাক্যটাতে বলা ছিল রাসেল হয় আমার বন্ধু, আমার উত্তরটা দরকার রাসেল, তাই না? তাহলে কিভাবে প্রশ্ন করলে উত্তরটা রাসেল আসবে? অবশ্যই কে হয় আমার বন্ধু, কে কথাটা লাগবে কিনা? অবশ্যই লাগবে। আর আমরা জানি কে এর ইংরেজি হু, রাইট? ওকে, সো হু ইজ মাই অর হু ইজ ইয়োর ফ্রেন্ড, কে হয় তোমার বন্ধু। ক্লিয়ার? নাম্বার বি তে আমি লিখেছি শি গোজ টু স্কুল। সে স্কুলে যায়, সে স্কুলে যায়। এমন করে বাংলাতে থিঙ্ক করো যেন উত্তরটা কি হয়? সে হয়, তাই না? তাহলে বাংলাতে থিঙ্ক করো এবং বাংলাতে প্রশ্ন করার ট্রাই করো। আগে আমরা কি বলতে পারি? কে স্কুলে যায়, তাহলে উত্তরটা কি হবে? সে। উত্তরটা কি হবে? সে। তাহলে যদি কে দ্বারা প্রয়োজন হয় বা কারা দ্বারা প্রয়োজন হয়, আমরা তো লিখেই ফেলছি যে হু অথবা হোয়াট বসাবো এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে আমরা কি করব? এই শি এর পরিবর্তে আমরা কি লিখবো? জাস্ট হু লিখবো, আর বাকি অংশ অপরিবর্তিত এবং প্রশ্নবোধক চিহ্ন। হু গোজ টু স্কুল, হু গোজ টু স্কুল। আচ্ছা, হু কখন আমরা বসাবো এবং হোয়াট কখন বসাবো এখন আমরা দেখব। এখানে দেখো, দ্য বুক ইজ ভ্যারি ইউজফুল। বইটি হয় খুবই উপকারী, তাই না? তাহলে উত্তরটা আমাদের কি প্রয়োজন? বইটি, তাই না? তাহলে বাংলাতে কিভাবে প্রশ্ন করতে পারি? কি খুব উপকারী, উত্তরটা কি? দ্য বুক, বইটি। বাংলাতে যেহেতু আমাদের প্রয়োজন হলো কি, আমরা জানি কির ইংরেজি হোয়াট, তাই না? তাহলে তখন আমরা কি ইউজ করব? হোয়াট। এবং আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডটা যখন কি থাকবে? বস্তুবাচক থাকবে অথবা ইতর প্রাণী। ইতর প্রাণী বলতে কোনগুলো বোঝায়? যে প্রাণীগুলোর কি বুদ্ধি বিবেচনা ঘাটতি রয়েছে, বিবেচনা শক্তি নেই। যেমন আমরা যদি বিড়াল ধরি, এখানে যদি বিড়াল থাকতো দ্য ক্যাট ইজ ভ্যারি ইউজফুল অর দ্য ক্যাট ইজ ভ্যারি নাইস, বিড়ালটি হয় চমৎকার, সেক্ষেত্রে আমরা কি নিতাম? সেক্ষেত্রে আমরা ওয়ার্ড নিতাম। কেন? সেটা ইতর প্রাণী, তার বিবেচনা শক্তি নেই। আর কখন আমরা হু নিচ্ছি? হু নিচ্ছি তখনই যখন এখানে কি থাকবে? হিউম্যান বিং থাকবে, অর্থাৎ মানব জাতি থাকবে। মানব জাতি বোঝানোর ক্ষেত্রে আমরা তখন কি নিব? হু।
এক্ষেত্রে কিন্তু আমি দা বুকের পরিবর্তে হু নিতে পারি না, কেননা এটা হিউম্যান বিং নয়। হু একমাত্র কথায় ব্যবহৃত হয় কার পরিবর্তে? হিউম্যান বিং, মানব জাতি, মানুষ বুঝাইলে। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা হু ইউজ করব। আচ্ছা, আরো অনেক বেশি এক্সাম্পল দেওয়া যেত, কিন্তু বোর্ডটা ছোট হওয়ার কারণে খুব বেশি এক্সাম্পল দেওয়া হয়নি। তোমরা অবশ্যই কমেন্টে যারা প্র্যাকটিস করছো, সেটা খাতায় হোক বা অনলাইনে যেখানে হোক, সেই প্র্যাকটিসের ছবি অথবা স্ক্রিনশট কমেন্টে তোমরা দিতে পারো, আমি ইনশাল্লাহ চেক দেব। আচ্ছা, এরপরে আমরা শিখব হোয়াটের আরো কিছু বাকি অংশ রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা কি হোয়াট না ওয়াট? এখানে অবশ্যই কিন্তু এইচ এর উচ্চারণটা হবে না। ওকে, হোয়াট, হু, হোয়াট। ক্লিয়ার? আমি কিভাবে বলতেছি হয়তো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা জানি না, এটা অবশ্যই তোমরা এইচ বাদ দিয়ে উচ্চারণ করবে। চলো, ওয়ার্ডের আরো কিছু বাকি অংশ রয়েছে, সেটা শিখবো এখন। অবজেক্টকে বের করতে বা প্রশ্ন করতে হু অথবা হোয়াটের ব্যবহার হয়। চলো এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করি। তোমরা এই নাম্বারের এক্সাম্পলে দেখতে পাচ্ছ, শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। মাই সিস্টারের নিচে আন্ডারলাইন রয়েছে, তাই না? তাহলে এমন করে প্রশ্ন করতে হবে উত্তরটা যেন আমার বোন হয়। তাহলে বাংলাতে আমরা চেষ্টা করি যে কি প্রশ্ন করা যায়। প্রশ্নটা হতে পারে এরকম, কে সে? কে সে? তাহলে উত্তরটা আসবে আমার বোন, তাই না? তাহলে এখানেও কিন্তু কে কথাটা আসছে, তো কে এর পরিবর্তে আমরা কি নিতে পারি? হু। আমরা জানি কে ইংরেজি ওয়ার্ড কি? হু। কারা ইংরেজি ওয়ার্ড? হু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে তৈরি করা যায়? হু ইজ শি, আমরা হু নিয়েছি প্রথমে, তারপর কি এখানে যে ভার্বটা রয়েছে সেটাই নিয়েছি, তারপর এই সাবজেক্টটা এখানে নিয়েছি, তাই না? ওকে, এই জাতীয় অবজেক্টকে বের করার জন্য বা অবজেক্টকে ঘিরে প্রশ্ন করার জন্য আমরা খুব সহজে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। সেজন্য আমরা চাইলে একটা স্ট্রাকচার মনে রাখতে পারি। তোমরা অলরেডি বোর্ডে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, হয়তো দেখে ঘাবড়িয়ে যাচ্ছ যে এই স্ট্রাকচার এগুলো তো ঝামেলা। আচ্ছা, ঝামেলা হবে না, বিষয়টাকে সহজ করে দেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউএস ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কি প্রশ্নবোধক চিহ্ন। এই স্ট্রাকচার আমরা চাইলে মুখস্থ না করেও করতে পারি। কিভাবে? আমরা জাস্ট আমাদের পছন্দ মতো আমরা একটা সেন্টেন্স, ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স আমরা মাথায় রাখবো, সেই সেন্টেন্সটা মাথায় কল্পনা করে করে আমরা কি স্ট্রাকচার মনে রাখতে পারবো। কেমন? হোয়াট ইজ হি ইটিং টু বি ফ্যাট, সে কি খাচ্ছে মোটা হওয়ার জন্য। এই জাতীয় আর কি যে কোনো সেন্টেন্স তোমরা চাইলে মাথায় রাখতে পারো, এবং সেই সেন্টেন্স থেকে তোমরা নিজেরাই স্ট্রাকচার কি বানাতে পারবা, মাথা থেকে বের করে নিয়ে আসতে পারো। যেমন ওয়ার্ড, এখানে আমি কি লিখেছি? ডাব্লিউএস ওয়ার্ড। এখানে ওয়ার্ডের উপরে অন্য যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড হতে পারে। নেক্সট হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এখানে কি লিখেছি? ইজ। হেল্পিং ভার্ব এখানে কি লিখেছি? ইজ। এখানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের হেল্পিং ভার্ব হতে পারে, আই মিস আর, ওয়াজ, ওয়্যার। নেক্সট সাবজেক্ট, সাবজেক্ট এখানে আমি কি লিখেছি? হি। এখানে প্রয়োজন অনুযায়ী তোমরা যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারো। তারপর মেইন ভার্ব। ক্লিয়ার? মেইন ভার্ব ডিফারেন্ট থাকতে পারে, জাস্ট কি আমি এই ধরনের একটা সহজ সেন্টেন্স আমি মাথার মধ্যে রাখবো যেন এই স্ট্রাকচার মুখস্থ না রাখতে হয়। ক্লিয়ার? স্ট্রাকচার দেখে যেন আমরা না ঘাবড়িয়ে যাই, স্ট্রাকচার আমরা নিজেরাই সেই সেন্টেন্সটাকে কল্পনা করে বানিয়ে লিখতে পারবো। আচ্ছা, এই স্ট্রাকচারটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? আমরা আজকে তো কেবল শুরু করলাম, নেক্সটে আমরা হোয়াই, হোয়েন, হোয়ার, আরো হুজ, হুইজ ইত্যাদি যে আরো ডাব্লিউএস ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। এছাড়া যারা তোমরা রিয়ারেন্স শিখতেছো, এলোমেলো ওয়ার্ড সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? আমরা ধাপে ধাপে বুঝতে পারবো কতটুকু এটা সামনে প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। আপাতত ঘাবড়ানোর কিছু নেই, কারণ তোমরা তোমাদের মতো করে একটা সেন্টেন্স তৈরি করে বা সেন্টেন্স একটা দেখে যেটা তোমার মাথায় খুব সহজে থাকবে, সেটা অনুযায়ী তুমি কি স্ট্রাকচারটা মাথায় রাখবা। ক্লিয়ার? কখনো এখানে সাবজেক্ট নাও থাকতে পারে, তাই না? আমাদের সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী সেক্ষেত্রে কি হতে পারে, কখনো সাবজেক্ট নাও থাকতে পারে, কখনো মেইন ভার্ব নাও থাকতে পারে, অবজেক্ট, এক্সটেনশন এগুলো কখনো নাও থাকতে পারে। যতটুকু থাকবে আমরা ততটুকু আমরা ব্যবহার করব। মনে করো যেমন এখানে হু ইজ শি, এখানে কি রয়েছে? ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব।
হেল্পিং ভার্ব ইজ, তারপর কি সাবজেক্ট, এতটুকু শেষ আমাদের। তাহলে বাকিটুকু আর প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন একটু মোটামুটি একটু বড় সেন্টেন্স আমরা মাথায় রাখবো, সেটা থেকে আমরা স্ট্রাকচার বানিয়ে রাখতে পারবো বা মাথা থেকে স্ট্রাকচারটা নিয়ে আসতে পারবো। প্রয়োজন যতটুকু ততটুকু আমরা ব্যবহার করব। এখানে সি পর্যন্ত সাবজেক্ট পর্যন্ত প্রয়োজন হয়েছে, বাকিটুকু কিন্তু প্রয়োজন হয়নি, তার মানে এগুলো লাগবে না। কখনো স্কিপ করে সাবজেক্ট নাও থাকতে পারে, ক্লিয়ার? কিন্তু ধারাবাহিকতা এটাই। না থাকলে কি হবে, সাবজেক্টের পরে আমরা মেইন ভাবে চলে যাব, মেইন ভাবে যদি প্রয়োজন না হয় অবজেক্টে চলে যাব, এরকম। আচ্ছা, নেক্সট এক্সাম্পল কেমন? দিস ইজ আ ক্যাট, এই হয় একটি বিড়াল। হোয়াট ইজ দিস? আচ্ছা, দিস ইজ আ ক্যাট, এই হয় একটি বিড়াল। প্রশ্নটার উত্তর হতে হবে এটা কি, অর্থাৎ উত্তরটা হতে হবে কি, বিড়াল, তাই না? তাহলে প্রশ্নটা কিভাবে করা যায়, এটা কি, এটা একটি কি, এরকম না? তাহলে যেহেতু আমাদের প্রশ্ন করা হয়েছে অবজেক্টটাকে ঘিরে, আর অবজেক্টটা এখানে ক্যাট, আমরা তাহলে কিভাবে প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ দিস, এটা কি। ওকে, এই স্ট্রাকচার অনুযায়ী এটা মেলাতে পারো। প্রথমে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর আমাদের যা প্রয়োজন, তাই না? আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই নেব, কিন্তু আমরা মাথায় রাখবো পুরো বিষয়টা, ক্লিয়ার? এটা দিয়ে তুমি চাইলে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। একটু কষ্ট হোক বা প্রথম দিকে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু ডে বাই ডে তোমাদের এই স্ট্রাকচারগুলো আর মাথায় পেঁয়াজ লাগবে না, কারণ তুমি সেন্টেন্সটাকে কল্পনা করে নিজে স্ট্রাকচার কি করতেছো, ওই অনুযায়ী স্ট্রাকচারটাকে ব্যবহার করতেছো। বুঝতে পেরেছো? আমার কাছে এই সেন্টেন্সগুলো মাথায় থেকে, ও এখানে এই সেন্টেন্স প্রয়োজন, ওকে, তাহলে আমি তো এরকম একটা সেন্টেন্স আমার মাথায় আছে, তাহলে ওইটা থেকে আমি স্ট্রাকচার বানাই, ওই অনুযায়ী আরো একটা সেন্টেন্স তৈরি করি। বিষয়টা হলো এরকম। আর ইংলিশ বিষয়টা এবং ম্যাথ বিষয়টা খুবই কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। বিশেষ করে আমি মনে করি ইংলিশ যদি তুমি খুব শুদ্ধভাবে গ্রামারলি যদি শুদ্ধভাবে শিখতে চাও, বিশেষ করে রাইটিং এবং স্পিকিং এর জন্য, আর রাইটিং এ তো গ্রামার লাগবেই, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে গ্রামারের যে কিছু রুলস অ্যান্ড টার্মস রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর সেটাকে মাথায় জটিলভাবে না রেখে সহজভাবে রাখতে পারো উদাহরণের মাধ্যমে, ক্লিয়ার? চলো একটু দেখি। শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষিকা, তিনি একজন শিক্ষিকা। আচ্ছা, তাহলে এমন করে প্রশ্ন করো উত্তরটা যেন কি হয়, শিক্ষিকা হয়ে আসে, তাই না? অবজেক্টকে প্রশ্ন করা হয়েছে, তার প্রফেশনকে প্রশ্ন করা হয়েছে। আমরা তো অনেক সময় বলি সে একজন পুলিশ অফিসার, আসলে তিনি কি, এরকম করে বলি না? যখন আমরা কাউকে এইভাবে প্রশ্ন করি তিনি কি বা সে কি, তখন কিন্তু তার প্রফেশনটাকেই বোঝায়। আচ্ছা, কি ইংরেজি আমরা কি জানি, হোয়াট। সো আমরা হোয়াট নিলাম, তারপর হেল্পিং ভার্ব, এখানে কি রয়েছে, হেল্পিং ভার্ব এখানে দেওয়াই রয়েছে, ইজ নিয়েছি, এবং অবজেক্ট তো এটা তো আর আমরা নিতে পারবো না। তাহলে আমরা কি নিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়েছি, তারপর হেল্পিং ভার্ব ইজ নিয়েছি, এবং এখানে সাবজেক্ট নিয়েছি, সাবজেক্ট এখানে নিয়েছি। এটার সাথে মিলাও, এটার সাথে মিলে যাবে, ডাব্লিউএইচ ওয়ার্ড ওকে, হেল্পিং ভার্ব ওকে, সাবজেক্ট ওকে, ক্লিয়ার? নাম্বার বি এক্সাম্পলটা দেখি। রাকিব ইজ প্লেইং ক্রিকেট, রাকিব কি খেলে, ক্রিকেট খেলে, তাই না? তাহলে এমন করে প্রশ্ন করবো উত্তরটা যেন ক্রিকেট হয়। সে কি খেলে, তোমরা অবশ্যই উত্তর করবে সে ক্রিকেট খেলে, উত্তরটা সংক্ষেপে বললে কি ক্রিকেট আসবে। তাহলে কি খেলে, বাংলাতে বোঝাই যাচ্ছে কি খেলে, উত্তরটা আসতে হবে ক্রিকেট। কি ইংরেজি কি, হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এখন নিয়ম অনুযায়ী বা এই সেন্টেন্সটা অনুযায়ী তোমরা মেলাও, হোয়াট, তারপর হেল্পিং ভার্ব ইজ, তারপর সাবজেক্ট রাকিব, নেক্সট মেইন ভার্ব এমভি, এখানে মেইন ভার্ব ইটিং, এটা পরিবর্তে আমি এখানে কি দিতে পারি, প্লেইং, তাই না? আর তো কিছু নাই এখানে। ডাব্লিউএইচ ওয়ার্ড, হেল্পিং ভার্ব এখানে যেটা ছিল সেটাই, তারপর সাবজেক্ট, তারপর প্লেইং। দেখো তুমি যেটা কল্পনায় যে সেন্টেন্সটা তুমি মাথায় রেখেছো সেই সেন্টেন্স অনুযায়ী কিন্তু এগুলো মিলে যাচ্ছে। তার মানে কি একটা সেন্টেন্স মনের মতো খুব মজাদার একটা সেন্টেন্স যদি আমরা মাথায় রাখতে পারি, সেটা দিয়ে আমরা এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি বা হাজার হাজার এরকম কি প্রবলেম সলিউশন করতে পারি। আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা কি লেখা হয়েছে, এ প্ল্যানস লেসনস টু পাস দ্য এক্সাম। সে কি করে, প্ল্যান করে, পরিকল্পনা করে, কিসের পরিকল্পনা করছে, লেসনগুলো। আর লেসনগুলো সে কিভাবে পড়বে বা শেষ করবে সেটা পরিকল্পনা করছে। টু পাস দ্য এক্সাম, অবজেক্ট হিসেবে বা এক্সটার্নাল হিসেবে কি রয়েছে, এক্সামটা পাস করার জন্য, পরীক্ষা পাস করার জন্য। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, আন্ডারলাইন কোথায় রয়েছে, লেসনে নিয়েছে, এমন করে প্রশ্ন করবো উত্তরটা যেন কি আসে, লেসন আসে। তাহলে সে কি পড়ে,
সে কি প্ল্যান করে, সে কি প্ল্যান করে, উত্তরটা কি আসবে? লেসনের প্ল্যান, লেসন। তাহলে উত্তরটা আসতে হবে কি? লেসন। আমরা এই সেন্টেন্স অনুযায়ী কিন্তু এটাও সাজাতে পারি, কি প্ল্যান করে, তাই না? কি এর ইংরেজি হোয়াট, ডাব্লিউএস ওয়ার্ড আমরা পেয়ে গিয়েছি। তারপর হেল্পিং ভার্ব ডাজ, এখানে তো হেল্পিং ভার্ব নিতেই হবে। এই যে হেল্পিং ভার্ব রয়েছে, এখানেও রয়েছে, তার মানে কি হেল্পিং ভার্ব নিতেই হবে। আচ্ছা, এখানে কি হেল্পিং ভার্ব আছে? নেই। তাহলে কিভাবে নিব? আমরা দেখবো এইখানে যে মেইন ভার্বটা রয়েছে, এর সাথে যদি অ্যাশ থাকে সেক্ষেত্রে আমরা ডাজ নিব, আর যদি কোনো অ্যাশ না থাকে তাহলে কি নিব? ডু নিব। ক্লিয়ার? যেহেতু এখানে অ্যাশ রয়েছে, অ্যাশ বা ইএস, মনে রাখবা মূল ভার্বের সাথে যদি অ্যাশ বা ইএস থাকে তাহলে আমরা এখানে ডাজ নিব, আর যদি এখানে মূল ভার্বের সাথে কোনো অ্যাশ বা ইএস না থাকে তাহলে এখানে হেল্পিং ভার্ব কি নিতাম? ডু নিতাম। তাহলে হোয়াট ডাজ, সাবজেক্ট হি, নেক্সট মেইন ভার্ব কি? প্ল্যান। এই যে অ্যাশটা কিন্তু আমরা কিন্তু কি করছি এখানে অ্যাশের পরিবর্তে আমরা যেহেতু এখানে ডাজ নিয়েছি, এখানে আর আমরা কি প্ল্যানের সাথে অ্যাশ নিব না। তাহলে হোয়াট ডাজ হি প্ল্যান, তারপর কি রয়েছে? টু বি ফ্যাট, অথবা এটার স্ট্রাকচার আমরা কি লিখেছিলাম? অবজেক্ট প্লাস এক্সটেনশন, এগুলো ব্র্যাকেটে দিয়েছি, তার মানে কি এগুলো কখনো থাকতে পারে, নাও থাকতে পারে। এখানে যেহেতু রয়েছে আমরা তাহলে কি অবশ্যই ব্যবহার করব? টু পাস দ্য এক্সাম, যেটা আছে সেটাই অপরিবর্তিত থেকে গেল, শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। সেন্টেন্স বড় তাতে কি হয়েছে, আমরা যদি একটু ট্রিক্স মাথার মধ্যে রাখি তাহলে কি এগুলো নিয়ে আর টেনশন করতে হবে না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আরো প্র্যাকটিস করার। আর তোমরা আশা করি অনেক বেশি প্র্যাকটিস করলে এই বিষয়গুলো এখন দেখতে কেমন লাগতেছে জানি না, প্র্যাকটিস করলে খুবই ইজি মনে হবে। এবং স্ট্রাকচার যেগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে ভয়ভীতি করার দরকার নেই, কারণ তুমি নিজেই স্ট্রাকচারে কি গুরু হবে, নিজেই স্ট্রাকচার বানাইতে পারবে। আমরা নেক্সটে যে ভিডিও আসবে সেই ভিডিওতে আরো প্র্যাকটিস করবো, এবং পরবর্তী যে আরো ডাব্লিউএস ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কি করব? ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করা যায় সেগুলো শিখবো। সাথে এটা করলে তোমাদের রিয়ারেন্সটাও কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।